আপনার থেকেই আবারও শুরু করি, যে বিষয়টা নিয়ে আপনি কি আরো কিছু বলে শেষ করতে চান যে বিষয়টা? বেসিক্যালি ওই মিস ইনফরমেশন এবং ওই মিসইনফরমেশন, এবং হ্যাঁ। যে মেইন স্ট্রিম মিডিয়া থেকে যে ওকে, আমরা আসলে সরে আই গট গেছি, ইট। আমি যেটা এই জায়গাতে আবার ব্যাক করবো কিভাবে? রাইট, জাস্ট এবং 2 আমি মিনিট। একটু জাস্ট অ্যাড করে দিই এখানে, আবার যেটা বলছিলেন যে শি ইজ এ বিগ ফ্যান অফ দি প্রিন্ট মিডিয়া, শিওর, শিওর, কারণ আপনিও প্রিন্ট মিডিয়াতে অনেক দিন কাজ প্রিন্ট করেছেন। মেটার্স। সো প্রিন্ট মিডিয়াতে এটা আমি আমার হিসেবে বলি যে আমি আমাদের বয়সী যারা আছে আমরাই হচ্ছে লাস্ট অনেকাংশে, লাস্ট ব্যাচ। আমরাও আমাদের মধ্যে অনেকেই, আমি আমার মানে যারা পলিটিক্যালি অনেক বেশি কনসিয়াস না এরকম ফ্রেন্ডদেরকে দেখেছি যারা খুব বেশি আসলে পেপারটা পড়তে চায় না এখন, মানে ডিজিটাল স্ক্রিনেই তারা দেখতে পছন্দ করে। আমাদের যে ছোট বয়সী জেন জি বলেন বা জেন আলফা যারা উঠে আসছে, এটা তাদের মধ্যে তো এই প্রবণতা আরো কম। এটা এটা চেঞ্জ হয়ে যাবে, এটা চেঞ্জ হয়ে যাবে খুব ভেরি সুন। মানে এটা আমি ভিজুয়ালাইজ করি লাইক দিস। বাট লেট মি স্টার্ট উইথ সামথিং ডিফারেন্ট। কেন এই সোশ্যাল মিডিয়া ইন দ্য ওয়ে একটা মানে মনস্টার হয়ে গেছে আমাদের জন্য? সো উই হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট দিস। আমি যে হাইপোথেসিসটা দিচ্ছি সেটা হচ্ছে যে ইফ ইউ লুক ব্যাক ইন 2014 ও বিফোর দ্যাট, সো ইউ উইল সি যে এইটা শুধুমাত্র সাউথ এশিয়ান মানে সাউথ এশিয়া সহ অন্যান্য দেশগুলোতে একই মডেলে হয়েছে। তো এইটা হওয়াতে যেটা হয়েছে যে আহ, এটা বিশাল বুম হয়েছে মানে আমাদের টোটাল ইনফরমেশন ইকোসিস্টেমে। তো এইটার বেস্ট কারিশমা দেখাইছে কি জানেন? দ্য বিজেপি। বিজেপি হ্যাড এ ট্রোল আর্মি। হ্যাঁ, তো আপনার এগুলো শুনলে এখন যদি আমার এখানে কোনো শিবিরের ভাই থাকে সে তো আমার ওইখান থেকে ডিম ছুড়বে। বাট দ্য রিয়েলিটি ইজ ওরা এটাকে ক্যাপিটালাইজ করছে করে ওই ট্রোল আর্মি দিয়ে কিন্তু ওরা যে ডিসেন্ট ভয়েস, যে আপনার সোসাইটিকে কনস্ট্রাকটিভলি গড়তে চায়, সোসাইটিতে মব দিয়েও গড়া যায়, মব দিয়েও ভেঙে চুরে চুরে ইয়ে করা যায়, আবার আপনি কনস্ট্রাকটিভলিও গড়তে পারেন। So, যারা কনস্ট্রাকটিভলি গড়তে চাচ্ছে তাদেরকে তারা ক্রমাগত অ্যাটাক করে, আপনি দেখবেন যে রানা আইয়ুবকে কি পরিমাণ হিন্দুত্ববাদীরা আক্রমণ করে। ঠিক আছে? তো এই ইকোসিস্টেমটাকে ক্রিয়েট করা হয়েছে সোসাইটিতে নন ভায়োলেন্ট বাট ভেরি টক্সিক একটা এনভায়রনমেন্ট করার জন্য। এটা নন ভায়োলেন্ট, দ্যাটস ওয়াই আই সাপোর্ট ইট ইন এ সাম ওয়ে। যে ভাই মারামারি হসপিটালে কম লোক যাইতেছে, হ্যাঁ, ব্লাড শেড কম হচ্ছে, সো ইউ ক্যান সাপোর্ট ইন দিস ওয়ে। বাট অন দ্য আদার হ্যান্ড দ্য প্রবলেম ইজ যে আপনার সোসাইটি এত টক্সিক হয়ে যাচ্ছে, আমি মনে হয় 150 বা 200 মতো মানুষকে আনফ্রেন্ড করতে বাধ্য হয়েছি, যে তারা মৃত্যুর ঘটনা শোনার পরেও হাহারি একটাই দেখে আই জাস্ট ডিলেট দেম। মনে হচ্ছে যে আমার কাছে মনে হচ্ছে তারা হয় মানে সাইকোলজিক্যালি ইমব্যালেন্স। মানে এটা সম্ভব না, মানে আপনার শত্রুর মৃত্যুকেও তো আপনি সেলিব্রেট করবেন না। আপনি বলবেন যে ভাই আহ, এই মৃত্যুটা আমি দুঃখ প্রকাশ করছি, কিন্তু আমি এই মানুষটা খারাপ ছিল এটা আমার কোনো সন্দেহ নাই। আমি আমার নিজের মনে আছে আমি যখন ফজলে আবেদ ব্র্যাকের প্রতিষ্ঠাতা উনি যখন মারা গেছেন সবাই খুব কান্নাকাটি করতেছে। আমি বললাম দেখেন একজন বয়স্ক মানুষ মারা গেছে, একজন এন্টারপ্রেনার মারা গেছে, আমার তার জন্য কিন্তু উনি সেই ব্যক্তি যিনি বাংলাদেশে 14 সালের ভোট হয়েছে, মানুষের এত মানুষ মারা যাচ্ছে, ক্রস ফায়ারে মারা যাচ্ছে, গুম হচ্ছে, উনি একটা প্রতিবাদ করেননি। তার কনসিয়াসটা কোথায়? সো এইটার জন্য আমার অফিসে আমার বসের কাছে আমার এডিটরের কাছে নালিশ দিচ্ছে। তা আমি এডিটরকে আমি তখন বললাম যে কবির ভাই দিস ইজ মাই পজিশন অ্যান্ড উনি কিছু বললেন না। সো আমি এটা বলছি এই কারণে যে এই টক্সিসিটিটা সোসাইটিকে ভয়ঙ্করভাবে, আমি ফেসবুকের জন্য কাজ করছিলাম বেশ, সেই সময় অনেকগুলো টাকা পাইছিলাম যদিও দরিদ্র ছিলাম। যাকে 2016-র কথা, ফেসবুক আমাকে ওরা দেখানোর চেষ্টা করলো যে পজিটিভ কিছু চেঞ্জ কি সোসাইটিতে আসছে কিনা। অফকোর্স আজকে দেখেন অনেক মানুষের ভাগ্য খুলে গেছে, প্রচুর এমপ্লয়মেন্ট জেনারেশন হয়েছে। তো আমি তো ফেসবুক বন্ধ বা সোশ্যাল মিডিয়া বন্ধ এগুলোর পক্ষে না। তাহলে কি আমাদের ইন্টারনেট লিটারেসি বাড়াইতে হবে। ইন্টারনেট যেমন আমাকে একবার টুইটার আমার সরি আমার সাথে যোগাযোগ করলো হচ্ছে টিকটক। টিকটক যোগাযোগ করে বললো যে তুমি, আমরা তোমাকে প্রমোট করব, তুমি শুধু নিউজ রিলেটেড কন্টেন্ট ইয়ে করো। পরে ওরা মার্কেট ওদের স্ল্যাশ করলো, এখানে এখানে তারা আর আসলো না। বাট সি, তাদের কিন্তু একটা ভালো ইন্টেনশন আছে যে ইনফরমেশন ইকোসিস্টেমটাকে ওকে করার। তো এখন এইটা কিন্তু আমাদের জন্য আমাদের দায়িত্ব, দ্য ইয়াং জেনারেশন, দ্য ইয়াং স্টার লাইক ইউ, আপনাদের কাজ হচ্ছে প্রত্যেকে
ফ্যাক্ট চেক কর। যেমন আমি জুলাই মাসের শুরুর দিকে একটা ফ্যাক্ট চেকিং এর ট্রেনিং করাইলাম। আমি বললাম যে একদিন বাংলাদেশে আসবে যে সরকার প্রধান, আমি স্বপ্ন দেখি, আমি সেদিন বলছিলাম ক্লাসে যে আমি স্বপ্ন দেখি যে সরকার প্রধানের যে বক্তব্য সেটাকেও আমরা ফ্যাক্ট চেক করতে সমর্থ হব, এবং সেই দিনের আমি অপেক্ষা করি। আমি তো চাই যে আমাদের প্রত্যেকটা আহ, সরকারের যে গুরুত্বপূর্ণ ব্যক্তিরা আছেন তারা যে কথা বলছেন সেগুলোর ফ্যাক্ট চেক হোক, সেগুলোর প্রকৃতপক্ষে কি বলছে সেটা হোক। এটা সোশ্যাল মিডিয়াতেই হোক না, এইভাবেই আমরা শুরু করি। কিন্তু আমরা যেটা করছি সেটা হচ্ছে একটা টক্সিক এনভায়রনমেন্ট ক্রিয়েট করছে, এবং এটা খুব সিরিয়াস লেভেলের। এইটা আমাদেরকে একমাত্র কন্ট্রোল করা সম্ভব হচ্ছে আমাদের মিডিয়াগুলো যদি আরও স্বাধীনভাবে কাজ করতে পারে, এবং এটার জন্য বেসিক্যালি আমাদের সোসাইটির আরবান এডুকেটেড মিডল ক্লাসকে আমি আবার বারবার বলি, দে আর দ্য কি ফ্যাক্টর অফ দ্য সোসাইটি। এবং দেখেন বাংলাদেশকে মূলত চেঞ্জ করে এরা। Elite has their own views, they are shaping, they are the flowers of the society, but the গাছ যে পানি দেওয়া এই কাজগুলা কিন্তু এই ময়লা ফেলা আমাদের মতো লোকজন মিডল ক্লাসটা করে, অ্যান্ড ওয়ার্কিং ক্লাসটা করে। তো এদেরকেই কাজটা করাইতে হবে। এটা যদি আমরা করতে না পারি, ইন আ ফিউচার যেটা হবে, আমরা আর একটা ইনফরমেশন ওয়ারের মধ্যে চলে যাবে, যেটা নিয়ে পাকিস্তান কিন্তু স্ট্রাগল করতেছে। ইন্ডিয়া আর অনেক জায়গায় আপনারা জানেন যে মানে ইন্টারনেট অ্যাক্সেসটা অনেক জায়গায় সাসপেন্ডেড হয়েছে, এবং ইন্ডিয়া এটা করতে পারে কেন? ওদের ইউপিডিএ ওদের যে আইনটা আছে, ইটস এ ভেরি মানে নটোরিয়াস আইন, মানে খুবই স্ট্রিক্ট আইন, লাইক আওয়ার ডিএসএ এবং আদার্স। তো এইটা কিন্তু ওরা করার চেষ্টা করতেছে, কিন্তু এটা আসলে আমাদের জন্য খুব একটা ভালো এক্সাম্পল দিবে না, কারণ ওইখানে তো ন্যাশনালিজম, আল্ট্রা ন্যাশনালিজমটাকে ওরা কয়েন করছে, ওরা হিন্দুত্ববাদকে ওরা ইয়ে করছে, এবং ওইখানকার আপনার মনে আছে ওদের স্ট্যান্ড আপ কমেডিয়ানকে ওরা অ্যারেস্ট করে নিয়ে গেছে, মানে এমন অবস্থা ওরা করে ফেলছে। বাট হোয়াট উই হ্যাভ টু ডু, আমাদের সোসাইটিকে যদি আমরা থিওরিটিক্যালি আমরা বেশি করে ফেলি, মানে ইয়ের মধ্যে নিয়ে আসি, আমরা হিস্ট্রিকে নিয়ে বেশি রকম আলোচনা করতে যাই, ওইটা না করে আমাদের সমস্যাগুলোকে যদি আমরা সমাধান করতে পারি, যে দিস ইজ আওয়ার প্রবলেম অ্যান্ড উই আর টু সলভ ইট ইন আ ওয়ে, এইটা যদি আমরা একটু কনস্ট্রাকটিভ ওয়েতে করতে পারি, আমার ধারণা সোসাইটি মানে মিডিয়ার উপরে যথেষ্ট ভূমিকা রাখবে, এবং মিডিয়ার আমাদের ওপিনিয়ন মেকিং এর ক্ষেত্রে এবং ওপিনিয়ন শেপিং এর ক্ষেত্রেও কাজ করবে। প্রিন্টের সুদিন কিভাবে আপনি আচ্ছা, পড়াবেন? প্রিন্টের সুদিনটা কি, আমি পড়ার অভ্যাস। লেট মি টেল ইউ, আমার কাছে একটা সাইকোলজিক্যাল হাইপোথেসিস আছে, এটা অনেকে বিশ্বাস করবে না। আমি মনে করি যে যে প্রজন্ম তার বেস্ট টাইমে যা দেখে সেই জিনিসটাই সে রিপিট করে, অর্থাৎ সে সেই মেমোরিকে সে আবার হান্ট করে। ঠিক আছে, ফর এক্সাম্পল আপনি যদি স্বৈরশাসক দেখে থাকেন, তো আপনার স্বৈরশাসকের প্রতি একটা প্রেম আসতে পারে, আবার একইভাবে আপনি স্বৈরশাসকের বিরুদ্ধে চলে যেতে পারেন। আপনি দেখবেন যে মানে শেখ হাসিনা, শি জিনপিং, পুতিন, এই প্রজন্মটা আইয়ুব খান মার্কা ইয়ে দেখছে, ওদের ভেতরে মনে হয়েছে যে এইভাবে শাসনটা করা যায়, সোজা রাস্তা করবে, রাস্তার দুই পাশে সে দেখবে না, গাড়ি স্ট্রেট চলে যাবে, সে অন্য কোনো পাশে দেখবে না, এইভাবে তার মাইন্ডসেটকে তৈরি করছে। পিপল লাইক আস, আমরা যখন দেখছি যে এরশাদ বিরোধী আন্দোলন কি হচ্ছে, আমরা চোখে দেখছি, যখন দেখছি যে খালেদা জিয়া এবং শেখ হাসিনা পরপর দুইটা সরকার ব্যবস্থার মধ্যে দিয়ে বাংলাদেশে গণতন্ত্র চেষ্টা করেছেন, আমার মনের ভেতরে একটা ডেমোক্রেটাইজেশন হয়েছে। একইভাবে জেন আলফার ভেতরে আমি ধারণা করি তারা একটা সময় ডিভাইস অ্যাডিক্টেড হইতে হইতে একটা প্রজন্ম চোখ টোক দিয়ে আর কিছু দেখতে পাবে না। অনেস্টলি আমার বাচ্চা চোখ ভালো আছে, বিকজ সে ডিভাইস অ্যাডিক্টেড না, টেলিভিশন নির্দিষ্ট ডিস্টেন্স থেকে দেখে, বাদ বাকি কথা বলতে পারে না একটা বড় অংশ, চোখের পাওয়ার একদম 5-6 বছর বয়সে চোখের পাওয়ার হয়ে গেছে, এবং ভয়ঙ্কর রকমভাবে একটা ডিলিউশনের মধ্যে থাকে। তো আমার হাইপোথিসিস হচ্ছে যে এইটার জন্য গার্ডিয়ানরা একসময় করবে যে এই জিনিসটাকে ফেলা, বাসার মধ্যে এগুলো রাখা যাব না,
সো এইটা এইটাই আমার হাইপোথিসিস যে এইটা যদি হয়, এই মুভমেন্ট হবে যে বাচ্চারা গ্যাজেট ইউজ করতেছে না, তখন আপনার কি দিবেন? আপনার তখন বই দিতে হবে। স্টিল ইন ইউকে অ্যান্ড দ্য আদার প্লেসেস যেখানে শিক্ষার হার বেশি, ইভেন শ্রীলঙ্কাতে, আপনি যে শ্রীলঙ্কাতে বলছি, আপনি দেখেন ওইখানে মানুষ বইয়ের দোকানগুলাতে বাচ্চারা গড়াগড়ি খাচ্ছে যে একটা নতুন বই আসছে, একটা নতুন মানে নতুন বই তো ওদের কার্টুন থেকে সব কিছু জেনারেট হয়, তাই না? টিনটিন থেকে শুরু করেন সব কিছুই, মানে কার্টুন সেন্ট্রিক আমাদের স্টাডিটা হয়। তো এইটা আবার ফেরত আসবে, কারণ সে দেখতেছে ডিভাইস এডিক্টেড হওয়ার পরে আমার সন্তানরা যে ক্ষতিগ্রস্ত হচ্ছে, আমি তো এটা চাই না। আমিও চাইবো, যেমন আমার ভিতরে টেন্ডেন্সি কি, সকালবেলায় ভাই ঘুম থেকে ওইটা চোখ মুছতে মুছতে আর কিছু না করি, পত্রিকাটা বের করি, পত্রিকা নিয়ে বসে তারপরে অন্য হিসাব, কফি খাইতে খাইতে হোয়াট এভার ইট ইজ, বা যেদিন আমি ধরেন আরও সকালে উঠি নামাজ পড়ার পরে আমি হয়তো পত্রিকাটা হাতে নিই। সো দিস ইজ আওয়ার লাইফ স্টাইল, তাই না? তো এইটা আবার ফেরত আসবে। এইটা দেখে আমার যে বাচ্চাটা দেখতেছে না আজকে যে বাবা এটা করে, পত্রিকার ভিতরে সেটা ঘ্রাণ পায়, সে ওই মেমোরি হান্ট করবে ফিউচারে। এই জন্য আমি বলি যে এটা সম্ভব, এটা ফেরত আসবে। যেমন আমরা এখনো দেখবেন যে সবাই মনের ভিতরে ওই ছোটবেলার এইভাবে ঘোরানো একটা টেলিফোন, মনে হয় যে এইটা আমার নস্টালজিক, বা আমার ইয়ে থেকে আমি এটা বাসায় একটা শোপিস হিসাবে রেখে দিই। আপনার বাসার পুরানো টেলিভিশনটা আপনি ফেলতে গেলে মনে করেন যে এইটার ভিতরে আমার একটা মেমোরি আছে। সো এই জিনিসগুলো আপনি মেমোরির কারণে আবার ফেরত আসবেন, এবং আমি বিশ্বাস করি 400 বছরে যে জিনিসটা আপনি ভ্যানিশ করতে পারেননি, নিউজ পেপার, এইটা আরও রিগেইন করবে মানুষের তার হেলথ হ্যাজার্ডের জন্য, সে তার চোখের দৃষ্টির জন্য, তার ব্রেনকে সক্রিয় করার জন্য আবার এটা ফেরত আসবে। এটা আমার হাইপোথিসিস। আফটার 20 ইয়ার্স, তখন যদি আমি এরকম একটা প্রোগ্রামে আসি এবং বলি যে, তখন দেখাইতে পারি যে না ভাই এটা আসে নাই, তখন হয়তো ডিফারেন্ট, বাট ফর নাও মাই আন্ডারস্ট্যান্ডিং ইজ লাইক দ্যাট। থ্যাংক ইউ। ধন্যবাদ ভাই। জিনা আপা, আপনার কাছে একটা নতুন বিষয় আসি, যে আমরা দেখছি যে to inform the public about. We মানে বড় মিডিয়া হাউসের প্রতি we do not have the resources. I mean আমি এটা বাংলাদেশ বলছি না, I mean if you look at the US, ওইখানেও there are many local stories and অনেক micro stories আছে which are important, but an organization like New York Times can't justify the resources for it. সো এইভাবে দেখতে গেলে আই উড সে যে এত মিডিয়া হাউস আসছে, ইটস আ ওয়েলকাম ডেভেলপমেন্ট। হ্যাভিং সেড দ্যাট, আমাদের একটু কোয়ালিটি কন্ট্রোল এটার জন্য, মানে আই উড সে ফ্রম দ্য পার্সপেক্টিভ অফ দ্য গভর্নমেন্ট একটা কোয়ালিটি কন্ট্রোলের একটা স্ট্যান্ডার্ড দরকার আছে। Again, এটা is a double-edged sword, because if we give that power to the government, again ওইটা censorship-এর জন্য ইয়ে করতে পারে। তো ideally speaking, একটা quality control and অনেক media is it's a good move. I mean, আমি এটা বলি। কিন্তু পার্টিকুলার কিছু মিডিয়া আমরা দেখছি, যেমন এখন হয়তোবা রাজনৈতিক দল মিডিয়াও আসছে, যেটা আপনার তাদের এডিটোরিয়াল পলিসি দেখে বোঝা যাচ্ছে। I mean, again, আমি এটাকে খারাপভাবে দেখতেছি না। যেমন over the past 15 years হাসিনার আমলে যেমন জামাত, শিবির, তাদের voices কিন্তু were not represented by the mainstream media, but these people still matter, and তাদের জন্য তাদের information তো দরকার। তো I would say আমি এটা খারাপভাবে দেখছি না, but we should leave it to the public to decide, just like in a democracy, যেই পার্টিতে পছন্দ সেই পার্টিতে ভোট দিবে। I would say the readers also, they can choose their media as they see fit. এটা so আমি বলবো না খারাপ কিছু, but again media, I mean it's like with great power comes great responsibilities. So যারা রেসপন্সিবিলিটি তো আপনার জায়গায় আপনাকে ফিল করতে হবে। লেটস সে আমি আজ বা আপনি আজকে একটা মিডিয়া হাউস নিয়ে গেলাম, অ্যান্ড তারপরে কালকে থেকে আমরা প্রচার করা শুরু করলাম যে কোনো একটা পক্ষে বা যে কোনো একটা বিষয়ের বিপক্ষে। সো অ্যান্ড এখানে ট্রু ফলসের আমি আসলে কেয়ার করছি না, এবং যখন আমার উপরে আসলে রেসপন্সিবিলিটি কম, ইন দ্য সেন্স যে স্টেট আমার উপরে কোনো রকমের নজরদারি করছে না, বা কোনো মিডিয়া রেগুলেটরি কমিশন বা এই জাতীয় কিছু নাই, সো আলটিমেটলি এটা কীভাবে হবে? এটাই আমি যেটা
এগেন এটা বড় মিডিয়া হাউস মেইন স্ট্রিম যেরকম ডেইলি স্টার প্রথম আলো এগেন উই হ্যাভ আ হিউজ রেসপন্সিবিলিটি টুয়ার্ডস বিং অবজেক্টিভ টু টু দ্য টু আওয়ার রিডার্স এখন সব সময় আমরা এটা করছি কিনা এটা ইজ ওপেন টু ডিবেট সো এইভাবে আমি বলছি যে সেই পলিটিক্যাল পার্টির তাদের জন্য একটা নিউজ পেপার তারা তাদের ফান্ডেড ইয়ে করছে মানে লেট ইট বি এটা নর্মাল পাবলিকের জন্য ভালো যে উই ক্যান আন্ডারস্ট্যান্ড দেয়ার মাইন্ডসেট হাউ দে থিঙ্ক হাউ দে সি দ্য ওয়ার্ল্ড সো আমি এইভাবে কোনো খারাপ কিছুই দেখছি না মানে all sorts of voices should be allowed in the society I mean because we're not a homogeneous creature মুক্তাদি ভাই আপনার কাছেও এই বিষয়টা নিয়ে প্রশ্ন থাকবে এবং একটা অ্যাড করবো যে স্পিড ভার্সেস সাবস্টেন্স যখন আসলে এই জাতীয় মিডিয়া চলে আসে আপনি দেখবেন যে ফর এক্সাম্পল ইফ ইউ আর টিপিক্যালি ইম্পর্টেন্ট পার্সন বলতে আমরা যেটা বুঝি পলিটিক্যাল লিডার বা সরকারের কর্মকর্তা তার পিছনে 20টা মোবাইল নিয়ে দৌড়াচ্ছে ফার্স্ট অফ অল তারপরে না মেইন স্ট্রিম মিডিয়ার ক্যামেরা আসছে তো এটা তো স্পিড ভার্সেস সাবস্টেন্সের একটা বিষয় আছে কে কার আগে নিউজ ব্রেকের একটা বিষয় কম্পিটিশন এটা থাকে বাট কে কার আগে কতটুকু ক্লিপ দেখাতে পারে এটার উপর অনেক কিছু ইয়ে করছে যত বেশি মিডিয়া হাউস আসছে সাবস্টেন্সের চেয়ে বেশি তো আসলে মানুষ অমুক হেঁটে যাচ্ছেন দেখুন কিভাবে হেঁটে যায় আমাদের নেতা তো এটা এটা যে এরকম হবে এটা নিয়ে খুব চমৎকার 2012 সালে একটা আর্টিকেল আমি করোনার সময় পড়ছিলাম যে মিডিয়া ভেঙে টুকরা টুকরা হয়ে যাবে কেন হবে এটার একটা হাইপোথেসিস ওই আর্টিকেলতে আছে ওরা ফোকাস করছিল জাইন ব্রাদার্স নামে ওরা হচ্ছে যে ইন্ডিয়ার যে মিডিয়া মোঘল যারা আছে তাদের কিভাবে তারা পুরো মিডিয়াকে কন্ট্রোল করে মিডিয়া ন্যারেটিভ ওপিনিয়ন শেপ করে সেটার উপরে যেমন বাংলাদেশে প্রথম আলো ডেইলি স্টার সবসময় করে কালের কণ্ঠ সেটা ভাঙার জন্য কালের কণ্ঠ করছিল তারপরে সে কালের কণ্ঠ গেছে এখন আমার দেশ আছে সে তার মতো করে একটা বয়ান তৈরি করতেছে তো এই কাজটা ইন্ডিয়াতে কিভাবে হয়েছে এবং দেখা গেছে যে ইন্ডিয়ার মোদির ওইখানে বলা আছে যে ইন্ডিয়াতে মোদি প্রত্যেকটা মিডিয়াকে এমনভাবে নিউট্রালাইজ করছে অর্থাৎ তার ভাষায় নিউট্রালাইজ করছে আর আমরা বলবো যে মিডিয়াগুলোকে একদম ভেঙে দিচ্ছে যে ওইখানে যারা ইন্ডিপেন্ডেন্ট জার্নালিজম করতো তারা সবাই আলাদা আলাদা ইন্ডিপেন্ডেন্টলি ইউটিউবিং করতেছে বারখাদাতের সাথে আমার সিঙ্গাপুরে দেখা হয়েছিল ওর মতো ইউটিউবিং করতেছে লাইভলিহুডের জন্য অথবা কেউ নিজের মতো করে এটা আমেরিকাতেও তাই হয়েছে আপনার চাক টাকার্সের কথা তো মনে আছে আমি আপনাদের একটা সিম্পল মানে ধাঁধা ধরি মানে ভাইয়া একদম লাস্টে আমার যে ভাইয়াটা বসে আছেন একদম লাস্টে আপনি ইত্তেহাদ পত্রিকার নাম শুনছেন হ্যাঁ এর সম্পাদক কে ছিল আচ্ছা আপনি জানেন ইত্তেহাদ পত্রিকার সম্পাদক কে নাম শুনছেন হ্যাঁ সম্পাদক কে ইত্তেহাদ এক সময় আলোচিত পত্রিকা এটা সম্পাদক হচ্ছে গোলাম আজম ঠিক আছে আল্লামা গোলাম আজম বলেন না অধ্যাপক গোলাম আজম বলেন তো এটা আবার আমি বলছি না এই কারণে যে উনি অধ্যাপক বলাতে অনেকে এটা নিয়ে প্রশ্ন তুলেন যেহেতু উনি লেকচারার ছিলেন আমরা কেন অধ্যাপক বলছি এটা আলাদা ডিবেট এবং হি ইজ ভেরি নলেজেবল উনি অধ্যাপক হন বা না হন খুবই নলেজেবল এবং ওনার মেমোরার উনি লিখে রেখে গেছেন এত দারুণভাবে যেটা হিস্ট্রির অনেক এভিডেন্সকে বুঝতে সহায়তা করবে আমি কেন বলছি এই কথা যে ওনারা এই একই কাজ কিন্তু করেছিলেন জামাতের যে প্রতিষ্ঠাতা সৈয়দ আবুল আলা মওদুদি উনিও কিন্তু ওনার একটা পত্রিকার আয়োজন ছিল ওনারা কিন্তু প্রত্যেকেই আইডিয়া সোসাইটিতে বিক্রি করতে চেয়েছেন ওনাদের যে আইডিয়াগুলো বাংলাদেশে জাতীয়তাবাদী একটা পত্রিকা আছে নাম কে কয়জন জানে আমি জানি না দিনকালের কথা বলছেন দিনকাল পড়ছেন কখন লাস্ট কবে পড়ছেন লাস্ট কবে দেখছেন পড়েন নাই দেখেন নাই কারণ বাংলাদেশের মানুষ খুবই ভার্সাটাইল সে আপনার এই জিনিসগুলোর টেস্ট সে নিতে চায় না সে চায় বিভিন্ন ভ্যারাইটির একটা ককটেল
ঠিক আছে, আপনি দিনকাল তো ধরেন বাংলাদেশে যদি বিএনপির 40% ভোট থাকে, তার যদি 10% পত্রিকা মানুষ কিনে বা পড়ে, তাহলে দিনকাল বাংলাদেশের সবচাইতে বড় পত্রিকা হওয়ার কথা। ও সার্কুলেশনই তো নাই। আমি লাস্ট কবে দেখছি আমার মনে নাই। তার মানে বাংলাদেশের মানুষের যে টেস্ট অফ নিউজ ইজ নট অ্যাজ সিমিলার টু ইটস পলিটিক্যাল আইডিওলজি। প্রথম আলো, ডেইলি স্টার এই ব্যবসাটা বুঝে, সে কিন্তু ব্যবসা করে। ইটস লাইক প্রোডাক্ট, ইটস নট, আপনি কোনো চ্যারিটি করেন না। মতি ভাই নিজে বলছে আমাকে যে ভাই আমি কিন্তু চ্যারিটি করতে আসিনি, আই এম ডুইং বিজনেস। উনি আমাকে বলছেন, আমি এম নট মেকিং ফান আউট অফ ইট। এবং কিভাবে সে এটা করতেছে, আপনার সামনে আইফোন থাকে, শাওমি থাকে, অপো থাকে, পোকো, বহু কিছু থাকে না, আপনি দেখেন যে আপনার জন্য সুইটেবল কোনটা, ইউ সাবস্ক্রাইব দ্যাট আইডিয়া, রাইট? নিউজ পেপার, এবং সেটা অনলাইনে হোক অফলাইনে হোক সব কিছু, এটার একটা, এই ফোনটা, আপনি ফোনটা দেখেন যখন কিনেন, আপনি দেখেন আপনি ইন্ডিয়ার খুব ভালো গাড়ি, বা বাইদু আসছে এখন, বাইদুর খুব গাড়ি কেনার পরেও আপনি একটু টেনশনে থাকেন যে এর রিসাইকেল ভ্যালু কতটুকু। আপনি দেখেন যে এইটা, এর লিগাসিটা কতটুকু। মিডিয়া, আমি বিশ্বাস করি মিডিয়ার একটা লিগাসি থাকে, যে এই মিডিয়াগুলো এখন যে আসছে না গণহারে, এই মিডিয়াগুলো আসলে দীর্ঘমেয়াদে তার লিগাসি অফ ইনফরমেশন ধরে রাখতে পারবে কিনা, সে কি তার যে নিউজ ম্যানেজমেন্ট, আয় করা, অর্থাৎ ওর মানে রেভিনিউ ইকোসিস্টেম, ইনফরমেশন ইকোসিস্টেম এবং তার ট্রান্সপারেন্সি সে ধরে রাখতে পারবে কিনা। এইটা যদি লং টার্ম কেউ ধরে রাখতে পারে এবং সেটা যদি প্রো পিপল হয়, সে সাস্টেইন করবে। আর এটা যখনই সে প্রোপাগান্ডার মধ্যে চলে যাবে, সে অটোমেটিক্যালি ডাই ডাউন হয়ে যাবে। সো এইটার কেবলমাত্র যে পাঠক নিচ্ছে সেটা না, পাঠক আপনাকে প্রশংসা করবে। আমি জানি না আপনারা কয়জন আমার দেশ পড়েন, অনেস্টলি বলবেন প্লিজ, একটু হাত তুলেন না। আমি আমি সত্যি, আমার পার্সোনালি আমি কোনো সমস্যা নেই, কেউ আপনারা কিছু বলবে না। ফটো কার্ড দেখেন, আমার দেশ পত্রিকা সবচাইতে বেশি এখন বিক্রি হওয়ার কথা না? সংগ্রাম পত্রিকা এখন সবচাইতে বেশি বিক্রি হওয়ার কথা না? ভাই জামাত ক্ষমতায় আসতেছে, ইমপ্রেশন তো এরকম, কেউ বলে 160, কেউ বলে 230, তো জামাত এসে গেছে। এবং আপনি দেখেন তারা বিশ্বাস করে না, এই ফিউচার, ইসলামে তো ফিউচার বিশ্বাস করাটা মানে শিরকের পর্যায়ে চলে যায়, তাই না? কিন্তু তারা প্রেডিক্ট করে বলছে আমরা 160টা সিট পাবো, কনফিডেন্ট। ঠিক আছে, গ্যাম্বল। হ্যাঁ, ইয়েস, ইনশাল্লাহ বলেও কি এটা বলা যায়? আমি আই ডাউট যে আপনি মইরা যাবেন। তা আমি তো মানে ইসলাম তো বলে যে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, তাই না? তো এখন আমি কি এটা বলতে পারি যে ভাই আপনি কালকে মইরা যাবেন? ইউ ক্যান সে লাইক দিস, রাইট? তো আমি যে আর্গুমেন্ট করছি যে ওই যে পত্রিকার যে টেস্ট, সে একটা ইন্ডিপেন্ডেন্ট ভিউ চায়। এবং দেখবেন আপনার বাংলাদেশে প্রচুর মানুষ আছে যে যমুনাতে আগে নিউজটা দেখে, তারপর বাংলা ভিশনে দেখে, তারপরে একুশেতে দেখে, এরকম দেখে তারপর বললো হ্যাঁ ঘটনাটা মনে হয় তাহলে সত্যই। অ্যাটলিস্ট আমার মা এরকম করতেন, ঠিক আছে, 3টা 4টা দেখে একটা জায়গায় সে অভিনন্দন হতো। তো আমিও মনে করি যে যারা এখন মাশরুম গ্রুম আমরা মিডিয়া দেখছি, ধুমায় মিডিয়া হচ্ছে না, কারণ অনেক মানুষের হঠাৎ করে টাকা হয়ে গেছে। আপনারা জানেন যে অনেকের অ্যারেস্ট হইতে হয়েছে বিভিন্ন কারণে, প্রচুর মানুষের টাকা, হিউজ টাকা হয়ে গেছে হঠাৎ করে। তো তারা মনে করছে যে আচ্ছা ঠিক আছে আমি একটা মিডিয়া দিয়ে দিই, আমি অপিনিয়ন মেক করব। কিন্তু আপনি একটা জিনিস মাথায় রাখেন, আমি এটা বইলা যাই, আপনি ভবিষ্যতে বুঝবেন, মিডিয়ার লং টার্ম একটা ইম্প্যাক্ট প্রয়োজন হয়, যে আপনি এই মানুষটা কি আসলে সে তার ক্রিটিক্যাল টাইমে কি ভূমিকা পালন করছে। আমি বাংলাদেশের খুব সাহসী সাংবাদিক বলি প্রকৃতপক্ষে ফয়সাল মাহমুদকে, আর একজন আছে ওনার নাম হচ্ছে স্যাম জাহান। এরা উড়াধুরা টাইপের সাংবাদিক। কেন জানেন? একদম ক্রিটিক্যাল মোমেন্টে, ক্রিটিক্যাল টাইমে তারা সবচাইতে ডেসপারেট ভূমিকা নিতে সাহস পাইছে। আপনি তো এখন একটা সুইটেবল সময় আছেন,
এখন জামাতের নিয়ে কেউ কোনো মানে কেউ কোনো ক্রিটিসাইজ করে রিপোর্ট করবে? করবে না। সো আপনি ওইটাকে এনজয় করতেছেন, ওইটাকে ব্যবসা করতেছেন। এখন আর্মি একটু চাপের মধ্যে আছে, আপনি আর্মিকে নিয়ে করতেছেন, সবাই ও দেখছো আর্মির নিয়ে। ভাই ক্রিটিক্যাল টাইমে একটা আর্মি নিয়ে কইরে দেখেন করতেন। আমি করছিলাম, আমাকে ব্ল্যাক লিস্টেড করে দিছিল। আমি একটা রিপোর্ট করছিলাম যে আর্মিতে চিঠি লিখছে যে অফিসাররা, সরি, নামাজের পরে সবাই দোয়া করতে হবে শেখ মুজিবকে নিয়ে, শেখ হাসিনাকে নিয়ে, আর সেনাপ্রধানকে নিয়ে দোয়া করতে হবে। তো আমি চুপি চুপি ক্যান্টনমেন্টে গেলাম, যে ক্যান্টনমেন্টের একটা নামাজে জুম্মার নামাজ পড়লাম, পড়ে রেকর্ডার দিয়ে রেকর্ড করলাম এবং দেখলাম যে সত্যিই তারা ওই রকম মানে প্যারোটিং করতেছে যে আল্লাহ তুমি জাতির জনক সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক শেখ মুজিবুর রহমানের জান্নাত নসিব করো, এরকম করে পরপর একদম যেরকম চিঠির ভাষা ওরকম করে করতেছে। তা আমি এসে রিপোর্ট করলাম, আমার নাম দিই নাই, রিপোর্ট করে দিলাম। তো আমি তো কমেন্ট চাইছি আইএসপিআর, তো আইএসপিআর তো জানে যে রিপোর্টটা কে করছে। এরপরে আমাকে তো একটা গ্রুপ উঠাই নিয়ে যাবে, তো উঠাই নিল না ভাগ্যক্রমে বা আমার হয়তো আশেপাশের ইনফ্লুয়েন্সের কারণে। কিন্তু যেটা করলো সেটা আমাকে ব্লক করে দিল, আমাকে একদম রেড তালিকা, এবং আমাকে কিন্তু এখনো তারা সেই ব্লক এফেক্টিভলি যায় নাই আর কি, এবং আই ডোন্ট কেয়ার অ্যাবাউট দিস। এই সময় আপনি করেন, আপনি প্রকৃতপক্ষে ওই জিনিসটা করেন। সাংবাদিকের কাজ কিন্তু খোঁচানো না। আই এম নট হেয়ার টু মানে খোঁচাখুচি। আপনাকে খামাখা পোকিং করে আমি কোনো কিছু, ধরেন জেনারেল জিয়া, এখন আপনারা সবাই চিনেন, অনেকে পেছনের ভাইরা চিনবেন। জেনারেল জিয়াকে নিয়ে আমি একটা রিপোর্ট করলাম যে উনি চৌধুরী আলমকে গুম করার আগে কি করছেন, এবং চৌধুরী আলমকে গুম করা হয়েছে কিন্তু রাস্তার অপোজিট থেকে, আপনারা জানেন, অনেকে জানার কথা। এই যে রাস্তাটা না, এই যে রাস্তাটা, এই রাস্তাটার পরে যে রাস্তাটা, তারপরে রাজাবাজারে যে ঢুকতেছে, ওইটার 4টা বাড়ি পরে যে হচ্ছে ওনাকে গুম করা হয়, এবং র্যাব ওই সময় গুম করে, র্যাব ইন্টেলিজেন্স গুম করে। এবং ওইটা গুম করার আগে ওনাকে আরেকবারও গুম করার অ্যাটেম্প নেওয়া হয়েছিল গুলশানে। তো গুলশানে যখন নিচ্ছে, তার ভিতরে একজন স্থানীয়রা ধরে ফেলছে একজনকে। পরে সে বলছে যে সে ইন্টেলিজেন্সে, তারপরে র্যাব, ওই সময়কার র্যাবের যে র্যাব ওয়ানের সিও ছিল তাকে রিকোয়েস্ট করে তাকে ছেড়ে দেওয়া হয়। তো ওই প্রজেক্ট ফেল হলো। এইখানে এসে, এইখানে হচ্ছে ওনার সেকেন্ড একটা ওয়াইফ, অনেকে বলে সিক্রেট ওয়াইফ ছিল, তার বাসায় আসছে, সেখান থেকে তাকে অ্যারেস্ট করা হয়েছে, মানে গুম করা হয়। তারপরে তার হোয়ার অ্যাবাউটস পাওয়া যায় না। আমি উইটনেসের সাথে কথা বলে একটা স্টোরি করলাম। তো এখন এই স্টোরিতে আমার ইয়েটা কি ছিল যে আমার কর্নেল তৎকালীন সময়ের মানে হাসিনার পিরিয়ডের কথা বলছেন, তখন বাই দিস টাইম উনি মেজর জেনারেল। তো আমি ওনাকে বললাম যে ভাই আমার এই বিষয়ে একটা কমেন্ট লাগবে। আপনি চিন্তা করে দেখেন তো, ওই সময়ে তার গুমের সংশ্লিষ্টতা নিয়ে প্রশ্ন করা, রিপোর্ট করা, আমার পত্রিকায় ছাপতে সাহস পায় নাই। তারপরে কি করলাম, মিশেল বার্শেলি যেদিন বাংলাদেশে আসলেন ওই দিন ওই রিপোর্টটা ছাপা হলো, ইউএন হিউম্যান রাইটস চিফ বা বস। তো ওই রিপোর্টটা ছাপা হলো, এবং তাও আবার কি সামনে অন্যান্য কথা টথা বলে ভেতরে দিয়ে যায় একটা জায়গায় বললো যে ভাই এটা দিলে ভয় আছে, এটা করবে সেটা করবে। ডিসপাইট অল দিস থিং আমি তার সাথে একটা ওয়ার্কিং রিলেশন আছে। আমি তাকে এখনো, জিয়া ভাই দেখা হলে ওই কোর্টে যখন যাই, ভাই কেমন আছেন জিজ্ঞেস করি, কথা বলি, এবং তার সাথে আমি চাই যে সে জাস্টিস পাক। আমার কাছে মনে হয় যে আপনি মিডিয়াকে যেভাবে, যে ফ্রেম, যে আমার কথা কেন বলতেছে না, আমার মতো করে ভাবতেছে না কেন, মিডিয়াকে আরো ইন্ডিপেন্ডেন্টলি ভাবার সুযোগ দিতে হবে। তাকে বুঝতে হবে যে সে কি সব মানুষের কথা বলছে কিনা। আমি অনেকগুলো পত্রিকার ইনফ্রাস্ট্রাকচার জানি যে তারা খালি তাদেরটুকু নিয়েই চিন্তা করতেছে। আপনি দেখেন কম্পার্টমেন্টেড, আমি একটা সিম্পল উদাহরণ দিই, যেটা বিএনপির লোকজন কোনোদিন সেল করতে পারে না, আমি সেই উদাহরণটা দিই। একটা ছাত্র শিবিরের ছেলে যদি থাকে, সে যদি ইনজুর্ড হয়, তার যদি অসুস্থ হয়, তার জায়গা কোথায় বলেন তো? কোথায় যায় সে ট্রিটমেন্টের জন্য? ইবনে সিনায়, গ্যারান্টেড। কিন্তু একটা ছাত্র দল বা একটা সাধারণ মানুষ, সে কোথায় যায়? পাবলিক হসপিটালে। তো বিএনপির মতো রাজনৈতিক দলগুলো যখন ভাবে, সে তখন একটা সামগ্রিক উন্নয়নের কথা ভাবে।
আর জামাতের মতো যখন রাজনৈতিক দল কেবলমাত্র ওই মানুষগুলোকে নিয়ে ভাবে, সে তার জন্য সুইটেবল সেই মানুষটা। নিউজের ক্ষেত্রেও একই রকম, সে তার নিটকে, ইনকিলাব দেখছেন না, ইনকিলাব তার গোষ্ঠী, তার ক্লায়েন্টকে সে শুধুমাত্র ইয়েকে ফোকাস করবে, মাদ্রাসা, কমি মাদ্রাসাকে ফোকাস করবে, এটা তার ডিমান্ড, এই তার হচ্ছে। এখন উন্নত বিশ্বে ফক্স নিউজ হয়ে যাচ্ছে, তাই না? ফক্স নিউজ, সিএনএন এর তো কালকে দেখলেনি, সিএনএন এ ইয়ে ট্রাম্প কিভাবে বললো এটা হচ্ছে স্পয়লার, তুমি, তোমার সাথে আমি কথাই বল, তোমার প্রশ্নই আমি নিব না, তুমি আমার সময় নষ্ট করতেছো। তো তারা তো আবার প্রেস ফ্রিডমের কথা বলতেছে। তো এই যে ডাইনামিক্স গুলো, এই ডাইনামিক্স এর ভিতরে মেন বিষয়টা হচ্ছে যে আপনি যদি লং টার্ম দেখেন, সিএনএন তো এমবেডেড জার্নালিজম করে ইরাক ওয়ারে বোম্বিংটাকে জাস্টিফাই করছে। আমি তো ওরা ক্রেডিবল, আমি তো কোনোদিন বলি না আমি সিএনএন এ কাজ করব। আমি আমার একবার জিজ্ঞেস করলো যে উইল ইউ ওয়ার্ক উইথ দ্য বিবিসি, আমি নো আই এম নট ইন্টারেস্টেড, আই ওয়ান্ট টু ওয়ার্ক উইথ আল জাজিরা বিকজ আই ডোন্ট থিঙ্ক যে তারা কোনো ইয়ের ভিতরে, বোম্বিং এর ভিতরে ডেলিভারেটলি কাজ করছে। সো এই জায়গা থেকে আপনার মন যেরকমভাবে প্রিপেয়ার্ড হয়, অন দ্য আদার হ্যান্ড মানুষও একটা মিডিয়ার প্রতি আকৃষ্ট হয় তার সার্ভিস প্রোভাইড, সে লং টার্ম কি। আপনি যদি 111-এ সবগুলো মিডিয়া, আমি খুব ভালোভাবে স্ক্যান করছি ওই সময়, কারণ আই ওয়াজ এ স্টুডেন্ট, আই ওয়াজ এ রেবেল দেয়ার, আই ফট এগেনস্ট মিলিটারি। সো আমার ভালো মনে আছে যে আমি প্রত্যেক দিন কি গার্বেজ পড়তাম পত্রিকাগুলোতে, নির্লজ্জ গার্বেজ গণতন্ত্রের বিরুদ্ধে। এখন কার মিডিয়া তো টোটালি ডিফারেন্ট, সে আর এক রকম ভাবে কথা বলতেছে। আমি আমার মতো করে মনে করি যে মিডিয়ার হওয়া উচিত সত্যিকার অর্থে সময়কে রিপ্রেজেন্ট করা এবং জনগণের কি চাচ্ছে সেইটাকে ক্যাটার না করে ফ্যাক্টসটাকে ক্যাটার করা, যাতে মানুষ দিন শেষে সত্য ঘটনাটাকে রেকর্ড করে। তা না হলে আপনারা দেখছেন না শাহবাগকে দ্বিতীয় মুক্তিযুদ্ধ বানাই দিছিল, তাহলে এটা 24 ছিল তৃতীয় মুক্তিযুদ্ধ, তাই না? রাজীব, ব্লগার রাজীবকে দ্বিতীয় মুক্তিযুদ্ধের প্রথম শহীদ বানাইছে না? হ্যাঁ, ফরগেট অ্যাবাউট শাতিম রাসূল, তাকে যে হত্যা করছে তার সাথে আমি নিজে অনেকক্ষণ কথা বলছি, সে বলে আই ক্যান টলারেট এনিথিং। সো আপনি যখন এইভাবে তাদেরকে গ্লোরিফাই করবেন তো আরেকজন তো নিতে নাও পারে। সো এই মুক্তাদির ভাই, জায়গাতে আমার মনে হয়, শেষ করছি এক মিনিটে, আমার মনে হয় সোসাইটির উচিত আপনি যখন অন্যকে রেসপেক্ট দিয়ে নিউজ করবেন, আপনি যখন আপনার নিজের কাছে অবজেক্টিভ থাকবেন, ওই সংবাদপত্র দীর্ঘমেয়াদে সাস্টেইন করবে। অনেক ধন্যবাদ। আমরা একদম শেষ পর্যায়ে, আমি জাস্ট একটা প্রশ্ন দিয়ে, আমি জিনাপাকে দিয়ে শুরু করে আপনাকে দিয়ে শেষ করব, প্রায় একই ধরনের প্রশ্ন। আমরা সবকিছু ঠিক থাকলে আমরা 4 মাস, 4.5 মাসের মধ্যে একটি নির্বাচনের দিকে অগ্রসর হচ্ছি। এটা বহুল আকাঙ্ক্ষিত নির্বাচন আমাদের সবার। আমাদের একটা ট্রানজিশনের মধ্যে দিয়ে আছে এই সরকারও ক্ষমতার পরিবর্তন, ক্ষমতা হস্তান্তর করে একটি নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা দিয়ে চলে যাবে। এর মাঝখানে আমরা আসলে অনেক কথা শুনছি, জুলাই সনদ হয়ে গেছে, এর বাস্তবায়ন নিয়ে গণভোট চেয়েছিল বেশ কিছু রাজনৈতিক দল। এখানে বৃহৎ রাজনৈতিক দল হিসেবে যাদেরকে বলা হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, তারা এটার বিরুদ্ধে ছিল বেশ কিছুদিন। তারপরে তারা এটা মেনে নিল, মেনে নেওয়ার পরে এটা সময় নিয়ে আবার দলগুলোর মধ্যে একটা ভিন্ন অবস্থা দেখা গেল। এই অচলাবস্থা আসলে কতদিন চলবে? এবং এগুলা তো একটা ব্যারিয়ার ইলেকশনের প্রতি। এরপরে আরও অন্যান্য অনেকে অনেক কথা বলছে, এর মধ্যে সশস্ত্র বাহিনীকে নিয়ে অনেক কথাবার্তা আছে। আপনি এই পুরো বিষয়টাকে কিভাবে দেখছেন, এবং এটা দিয়ে আপনি কনক্লুডিং রিমার্কসও টানবেন প্লিজ। আচ্ছা, আমি বলতে চাই যে there is a discourse or একটা whispers ইয়েতে যে ইলেকশন ফেব্রুয়ারিতে হতেও পারে না, না হওয়ার চান্স বেশি, বাট এটা ইজ কমপ্লিটলি মানে আলাই। যারা ইলেকশন চায় না, যারা বাংলাদেশকে ইন আ পার্মানেন্ট স্টেট অফ কেওস চায়, তারাই এই রুমারটা ছড়াচ্ছে, অ্যান্ড the more people talk about it, the more embedded it becomes in public discourse. So আমাদের ফেব্রুয়ারিতে ইলেকশন হবে in the first week, there is no doubt about it, and it will be in a free and fair environment, and it will be competitive. And সো এই দিকে আমাদের চিফ অ্যাডভাইজার বলেছেন যে
July charter has nothing to do with the election. দুইটা জিনিসই প্যারালালি হবে, but মানে to BNP's credit and all the political parties' credit, they're going to sign on the July charter on the 15th of October. 15th অক্টোবরে চার্টার সাইন হচ্ছে, এটা হ্যাঁ। ইমপ্লিমেন্টেশন নিয়েই তো এখন, ইমপ্লিমেন্টেশন এবং লিগ্যাল লিগ্যাল Implementation, গ্যারান্টিজ এন্ড এভরিথিং। but signing the charter is the commitment to implement these things. কিন্তু সকল রাজনৈতিক দল তো এই কমিটমেন্টে বা ভার্বাল কমিটমেন্টে অ্যাগ্রিড আপন হচ্ছে না, বিকজ তারা চাচ্ছে একটা লিগ্যাল অথরিটি ক্রিয়েট হোক, এবং আগে বলেছে গণভোটের মাধ্যমে ক্রিয়েট হোক, এখন বলছে যে গণভোটটা ইলেকশনের আগেই হতে হবে। সো এটা তো একটা ইলেকশন নিয়ে একটা ডিলেমা ক্রিয়েট করছে, একটা ইলেকশনের পথে এটা একটা অন্তরায়। আমি বলবো যে যারা এগুলো করছে, ইটস জাস্ট একটা নেগোসিয়েশন। দে ওয়ান্ট তাদের নিজেদের জন্য, সিটি এর জন্য এটা একটা নেগোসিয়েশন ট্যাকটিক। ইটস নাথিং অফ দ্যাট সর্ট উড বি হ্যাপেনিং। আই মিন, যতটুক সাইন করা হচ্ছে, দ্যাটস আ কমিটমেন্ট, অ্যান্ড দ্যাটস আ কমিটমেন্ট নট জাস্ট ফর দ্য সেক অফ ইট, এটা কমিটমেন্ট ফ্রম দ্য টু দ্য পাবলিক। সো ওইটা প্যারালালি ইমপ্লিমেন্ট হবে অ্যাট ওয়ান পয়েন্ট, বাট ইলেকশন উইল বি ইন ফেব্রুয়ারি। সো এখানে কোনো আনসার্টেনটি নাই। there will be election, July charter মতোই হবে। And যেটা ফাইনাল ভার্সন দ্যাট পিপল আর অ্যাগ্রিং অন, এটা যতটুকুই ইমপ্লিমেন্ট করতে পারবে, যতটুকুই সেটাই অ্যাগ্রি করা হচ্ছে, অ্যান্ড ওইটারই একটা কমন গ্রাউন্ডের মধ্যেই যেটা ভার্সন সাইন করা হবে। তো আই এম হোপফুল যে ওইটা ইমপ্লিমেন্ট হবে, বাট ইভেন দেন ইমপ্লিমেন্ট না হলেও আই ডোন্ট থিঙ্ক ইট রিয়েলি ম্যাটার্স, অ্যাজ লং অ্যাজ the next government does the bare minimum. এটাতেই আমরা অনেক আগে এগিয়ে মানে will progress as a nation. So এটাই আমি বলবো, and there shouldn't be any confusion about the timing of election. আমি, আপনি শেষ করতে পারেন, জাস্ট ইফ ইউ ওয়ান্ট টু সে এনিথিং অ্যাবাউট দ্য প্রোগ্রাম, তারপরে আমরা মুক্তাদি ভাইকে দিয়ে শেষ করে দুটো প্রশ্ন নেব। And আরেকটা জিনিস আমি বলতে চাই, which I couldn't say, হলো যে আমাদের জুলাইতে when there was internet blackout, তখন কিন্তু মানুষজন picked up the print copy of the newspaper, and ওই সময় কিন্তু newspaper was the only source of information for everyone. And ওই সময় ডেইলি স্টার, প্রথম আলো, সমকাল, few paper, তারা কিন্তু এই threat and veiled threater পরও they did their journalism. So going forward, I would expect যে ওই সময় যে জার্নালিজম যেভাবে সাহস নিয়ে করেছে, সামনেও এরকম ভাবে হবে, এটা আমি বলতে চাচ্ছি। অ্যান্ড another thing I forgot, যে there's no such thing as mastermind. আমি এটা বিলিভ করি না। mastermind is the public who came out in the streets and যারা behind the scenes কাজ করছে। It's like the victory is everyone's protagonist in that movement. It's everyone's, July and এই এটা। আর আরেকটা জিনিস I forgot to say, যে ওই জুলাইতেও কিন্তু ডেথ টোল নিয়ে অনেক রকমের হয়েছে, বাট এই ডেইলি স্টার, প্রথম আলো, দিজ আর মানে অনেক ক্রিটিসিজম আমাদের প্রতি আসে, অ্যান্ড দ্যাটস ফেয়ার এনাফ। বাট ওই সময় কিন্তু অ্যাকচুয়াল ডেথ টোল যেটা হয়েছে, অ্যাকচুয়াল ইনজুরি, সেটা কিন্তু এই দুই পেপারই করেছে। অ্যান্ড অলসো স্টুডেন্টসের 9 দফা যে আলটিমেটাম, এটা কিন্তু ডেইলি স্টার, প্রথম আলোতেই গেছে, অন্য কোথাও কিন্তু যেটা গেছে সেটা ইজ আ ওয়াটার ডাউন ভার্সন, ওইখানে 8 দফা থাকে। সো এটাই বলতে চাই যে we weren't perfect, but we did our best given the circumstances. So অনেক ধন্যবাদ মুক্তাদি ভাই। আপনি জিনাপা, এনিথিং এলস? thank you for organizing this and inviting me. হ্যাঁ জি, অনেক ধন্যবাদ আপনাকে আসলে। মুক্তাদি ভাই, ইলেকশন নিয়ে আপনি একটা কনক্লুডিং রিমার্কস করবেন, এবং আমি জাস্ট আরেকটা জিনিস অ্যাড করি আপনার সঙ্গে, যে ডু ইউ সি, আপা যেমনটা বললেন যে একটা নেগোসিয়েশন ট্যাকটিক্স হিসেবে হয়তো বা ওই রেফারেন্ডামের টাইম লাইন নিয়ে আলাপ হচ্ছে, এর বাইরে ডু ইউ সি অনেক কথাবার্তা হচ্ছে যে উপদেষ্টারা কার কার সাথে নেগোসিয়েশন করছেন, ডু ইউ সি এনিথিং লাইক দ্যাট ইলেকশনের পথে, এনি ব্যারিয়ার্স? থ্যাংক ইউ ভেরি মাচ। আমি একটা জিনিস আমি সবসময় বলি, এর আগেও দু একটা জায়গায় বলেছি, যে একটা আপনার বিয়ে হচ্ছে,
সেই বিয়েতে কত মানুষকে দাওয়াত দিলেন, কত লাখ বা কোটি টাকা খরচ করলেন, it is immaterial unless your conjugal life is happy, you have a very happy family. সো এইটা আমার কাছে খুব ম্যাটার করে। আমি খুব কম পয়সা দিয়ে বিয়ে করছি, বাট উই হ্যাভ মানে খুব দারুণ একটা ফ্যামিলি, বাট আই এনজয়। এই যে জুলাই সনদ বা কমিটমেন্ট হোয়াট এভার ইট ইজ, এইগুলা খুবই ম্যাটেরিয়াল, ঠিক আছে? এই বোঝাপড়া কোনো কিছুই যে আসবে না যদি আমরা ভবিষ্যতে যে নেতৃত্বকে নির্বাচিত করব তারা জনকল্যাণের জন্য, জনগণের ভবিষ্যৎকে পরিবর্তন করার জন্য কার্যত কোনো ভূমিকা না নেয়। আমাদের অনেক নেতৃত্ব এটা বুঝতে ব্যর্থ হচ্ছেন, এটা সত্য। এবং যে কি পরিবর্তন হয়েছে, আমাদের তরুণ প্রজন্ম কি ভাবছে, এইটা যেহেতু অনেক দিন চাপা পড়েছিল, আমরা ফেসবুকে লতা পাতা, ফুল পাতা, সবাই তো আর সাহস করে ডিকটেটর লেখা হাতে প্লাস্টার দেখাইতে সাহস পায় নাই, তাই না? তো আমরা এমন একটা সোসাইটির মধ্যে ছিলাম যে সোসাইটিতে প্রতিবাদ করার জন্য আমাদেরকে ক্যামোফ্লেজড হতে হতো। কেউ এখন অনেকে বলে যে গুপ্ত শিবির ছিল, এটা সেটা অনেক কিছু, বাট সবাই কিন্তু একটা এন্ড গোল আছে যে উই ওয়ান্ট আওয়ার কান্ট্রি টু বি প্রসপারাস, উইল হ্যাভ ভেরি সাকসেসফুল ইন এভরি কর্নার। আমাদের অনেক সংকট, অনেক অনেক সংকট, কিন্তু আমাদের রাজনীতিবিদরা যদি সেটা বুঝতে পারেন, ফিউচারটা যদি ওনারা প্রেডিক্ট করতে পারেন, তাহলে এই সনদের থেকেও বেশি ইম্পর্টেন্ট হবে নির্বাচন, যেটা আমরা আশা করছি ফেব্রুয়ারিতে হবে, সেই নির্বাচনকে আমাদের জন্য হলেও সাকসেসফুল করতে হবে, আমাদের জন্য, আমাদের ভবিষ্যতে। এখন নির্বাচন হবে না, নির্বাচন নাও হইতে পারে, এই বয়ানগুলো যারা বলছেন, যাদের মুখ থেকে আপনারা শুনছেন, বা নির্বাচন হতে দিব না, যারা বলছেন, তাদের প্রার্থী কিন্তু সবার আগে সাইনবোর্ড টানাইছে, আপনি দেখেন, সবার আগে সাইনবোর্ড তাদের, সবার আগে সব মহল্লায় সাইনবোর্ড তারা পৌঁছে গেছে, মানে সব মসজিদে মসজিদে ফজরের পরে তাদের বয়ান শুরু হয়। তার মানে আপনার আমার কাজ হচ্ছে, ভাই আমি জীবনে ভোট দিতে পারি নাই, আমি 40+, আমি এখনো ভোট দিতে পারি নাই, আপনারা তো আরো ছোট, আমার অর্ধেক হবেন অনেকে, আমি এখন পর্যন্ত ভোট দিতে পারি নাই। আনফর্চুনেট, এটা হওয়া উচিত না, মানুষের এইরকম ক্রাইসিস থাকা উচিত না। এবং আপনাদের কাজ হচ্ছে ভবিষ্যতে যে আপনারা ভোট দিতে চান, এবং সেই ভোটটাকে যদি আপনারা সাকসেসফুল করেন, আপনাদের ওপিনিয়ন মেকটা যদি হয় আমি এরকম প্রার্থী চাই, আমি তো চাইতেছিলাম যে আপনারা বলবেন যে আমি এরকম প্রার্থী চাই, আমার কাস্টমাইজড হবে, সে হ্যান্ডসাম হবে না সুন্দর হবে, বেটে হবে নাকি আমার মতো পেটুক হবে, ইটস ইয়োর চয়েস। বাট আপনারা চান যে সে সৎ, নীতিবান, কমিটমেন্ট আছে এমন নেতৃত্বকে খুঁজে বেড়াতে। আমি বললাম যে আমি নির্বাচনে দাঁড়াবো, শুধুমাত্র শফিক ভাই প্রেস সচিব উনি যদি কোথাও দাঁড়ান তাহলে তার এগেনস্টে আমি দাঁড়াবো, এটা আমি বলছিলাম, ঠিক আছে? তো আমার রাজনৈতিক কোনো আগ্রহ নাই, কারণ ইটস আর্ডুয়াস জব, ভেরি ভেরি ডিফিকাল্ট কাজ, মানুষের সবার মন রক্ষা আমি করতে পারবো না। কিন্তু আমি যেটা চাই যে আপনারা এটা বুঝতে শেখেন, একটা ভালো নেতৃত্ব একটা বিসিএস কর্মকর্তা না, বা একটা পুলিশ অফিসার না, একটা জেনারেল না, ভালো রাজনৈতিক নেতৃত্ব আপনার বাংলাদেশকে শ্রেষ্ঠ বাংলাদেশ করে তুলতে পারে, সেরা কান্ট্রি করে তুলতে পারে, এবং ইট ইজ পসিবল, ইটস ডুয়েবল। আপনারা সেই স্বপ্নটা লালন যদি করতে পারেন, আপনার ভোট দিবে না কে? ইউনুস কি সেই ক্ষমতা রাখে? ডক্টর ইউনুসের কি এটা বাপের দেশ? এটা তো আমার দেশ, আমি ভোট দিতে চাই। আমরা যাতে সেই কথা বলতে পারি যে আমার দেশে আমি ভোট চাই, কেউ ভোট দিতে চাইবে না, এটা কারণ আছে, আমি ব্যাখ্যা করি তাহলে বুঝতে পারবেন অল্প সময়ের ভেতরে। যদি এটা ডিলে হয়, অনেকের অনেক ব্যক্তিগত স্বার্থ হাসিল করতে পারবে, সিম্পল। অনেকে পুঁজিপতি হয়ে উঠতে পারবে, অনেকে গত 15-16 বছরে তাদের যে সুবিধাগুলো তারা পায়নি সেগুলো করে নিতে পারবে। কিন্তু আমি জনগণ, আমি ব্যক্তি, আমি কি চাই? আমি তো চাই আমার রাইটসের মধ্য দিয়ে ওই নেতৃত্বের সামনে আসুক
যে বাংলাদেশকে নিয়ে, বাংলাদেশের সামনের উন্নয়নকে নিয়ে ভাববে। কারণটা কি জানেন? আমি একটা ছোট্ট গল্প বলি, অ্যানেকডট বলবো। আমি লন্ডনে আমার ফ্যামিলিকে নিয়ে গেলাম শিভিনিংয়ের সময়। তো আমাকে তসনিম খলিল বলল, রোমিও, ফ্যামিলি নিয়ে চলে আইসো, আর ফিরে যাও না, সুইডেনের টিকিট পাঠাচ্ছি, সুইডেনে চলে আসেন, সুইডেনে আপনি থাকবেন, আমরা একসাথে জার্নালিজম করব। তাই আমি বললাম, ভাই এইটা তো আমার খুব সেলফিশ একটা ব্যাপার হয়ে গেল। আমার পরিবারকে নিয়ে আসছে, এটা ঠিক, না গেলে কিচ্ছু করার নাই, আমি বলবো যে আমি সিকিউরড না, আমি এই সেই। কিন্তু আমার কমিটমেন্ট টু পিপল কি হবে? আমি যে বড় বড় কথা দেশে বলি, সেটা আমি কোথায় যাবে? আমি সিস্টেমকে চেঞ্জ করার চেষ্টা করলাম। সবচাইতে খারাপ মানুষকেও বললাম যে মানুষকে মাইরেন না। পুলিশের সবচাইতে খারাপ যে মানুষগুলা, তাদের কাছে বসে বুঝাইছি যে ভাই, বাচ্চাদের মাইরেন না। অন্যদের মারতেছেন, মারছেন, মাইরে ফেলছেন, প্রচুর মার জানি, বাচ্চাদের মাইরেন না। কোথায় যাবে এরা? আমার কাছে মনে হয়েছে যে বাংলাদেশের সবচাইতে খারাপ মানুষটাও দেশকে ভালোবাসে। আপনি যদি ওই পরিবেশটা সৃষ্টি করতে পারেন, ওই জায়গাটা ক্রিয়েট করতে পারেন, বাংলাদেশ বদলায় যাবে। আপনাদের কাজ সেইটা। আমি আপনাদের কাছে সেই উদাত্ত আহ্বান জানাবো, এবং আমি বিশ্বাস করি যে নির্বাচনের মধ্য দিয়ে যদি আমরা ভবিষ্যতে গণতান্ত্রিক প্রক্রিয়া না নিতে পারি, সেক্ষেত্রে বাংলাদেশ মিয়ানমার অথবা মিশরের মতো ভবিষ্যৎ দেখবে, যা আমাদের কারোর জন্য কাম্য না। আমার কোনো সমস্যা নেই, আমি সাংবাদিক মানুষ, বলবো আমি আমি সারেন্ডার করে পালাই যাব। আপনাদের, ইভেন আমার বাচ্চা, তার স্বপ্ন। সো কিপ ইন মাইন্ড, আই হোপ উই উইল হ্যাভ ভেরি প্রসপারাস কান্ট্রি ইন দ্য ফিউচার। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা আপনারা আমার অনেকে বুঝতে পারছেন না, এবং এই ইতিহাসটা মানুষ হয়তো পড়তে, মানে ওরাল ইতিহাস তো। আমি আমার জার্মান ফ্রেন্ডদেরকে বলতেছিলাম যে দেখো, তোমাদের রিইউনিফিকেশনের পরে ওয়েস্ট জার্মানি অ্যান্ড ইস্ট জার্মানি যখন এক হলো, হ্যাঁ, ওর পরে যে সংকট হয়েছিল তোমাদের, উই আর ফেসিং দ্য সেম। ওইখানে ক্যাপিটালিস্টদের সাথে কমিউনিস্টদের যে সংঘাতের কারণে মানুষের ভীষণ রকম সাফার করতে হয়েছে। বাংলাদেশে ওই রকম বাইনারি তৈরি করছিল, সেকুলার ভার্সেস রিলিজিয়াস মানে কমিউনিটি। আমরা তো ভাই একটা সুফির মাধ্যমে বাংলাদেশে ধর্ম আসছে, সুফিজমের মাধ্যমে। আমরা ধর্মকে ভালোবাসি, ধর্মের ভিত্তিতেই সব কিছু করতে চাই না। ধর্মের জায়গায়, রেসপেক্টের জায়গায়, মানুষের জায়গায় আমাদের এক ধরনের বোঝাপড়া আছে। আমরা যদি সেই বোঝাপড়ার ভিত্তিতে বাংলাদেশকে সামনে গড়তে পারি, আমাদের তখন শেখ হাসিনার মতো নির্বাচনের আগে 560টা মসজিদ করা লাগবে না। বাংলাদেশে আমি এমন অঞ্চলে গেছি যেখানে ধনী লোক 3 কোটি টাকা দিয়ে মসজিদ করছে, সেই মসজিদে কেউ নামাজ পড়তে যায় না, ভাঙাচোরা একটা জায়গায় যে নামাজ পড়ে, বিকজ পিপল ফিল দ্যাট পালস। আমার বাংলাদেশকে কি পরিমাণ চেঞ্জ করা যায় এবং আপনারা সেটা করতে পারেন, মানে আনবিলিভেবল। আমি চাই যে আপনারা সেই জায়গাটা নিয়ে ভাবেন, এবং বাংলাদেশকে যদি আপনারা ভালোবেসে সেই জায়গায় নিতে পারেন, আপনাদের কষ্ট করে আহ, কোথাও যাওয়া লাগবে না। আপনি আমেরিকাতে গিয়ে আলু ভর্তা ভাত খাইতে পারবেন না ভাই, বার্গার খাইতে পারবেন হয়তো। আমার তো পান্তা ভাত খাইতে ভালো লাগে, আমি তো চাই বাংলাদেশে বসে আমি পান্তা ভাতটা খাইতে। সো আই ফিল দিস, অ্যান্ড আই হোপ ইউ গাইজ উইল ফিল দ্য সেম অ্যাটাচমেন্ট, অ্যান্ড দ্যাট ইজ আওয়ার ড্রিম. Let's make the beautiful Bangladesh, the wonderful Bangladesh.